আচ্ছা, সো আজকে হচ্ছে তোমাদের হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে পড়ালেখা করব, সো এটা হচ্ছে আমাদের ফিজিবিলিটি অ্যানালাইসিস। ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা হচ্ছে বেসিক্যালি এর আগে অনেকগুলো স্লাইড কভার করছি। তো আমাদের হচ্ছে মোটামুটি এখন আমরা যে আসলে আমাদের ফিজিবিলিটি অ্যানালাইসিসটা করতে হবে আমাদের একটা, আমরা যখন সিস্টেম বা সফটওয়্যার ডিজাইন করব, তো এইটা আসলে খুব ইম্পর্টেন্ট। তো এই ফিজিবিলিটি স্টাডি আসলে মানে এই জিনিসটা কি? ফিজিবিলিটি স্টাডি ইজ অ্যান অ্যানালাইসিস দ্যাট রিভেলস হোয়েদার এ প্রজেক্ট আইডিয়া ইজ ফিজিবল অর নট। আচ্ছা, তো ফিজিবল কথাটার অর্থ হচ্ছে কি? তো তোমার হচ্ছে তুমি যে প্রজেক্ট আইডিয়াটা দিবা সেইটা হচ্ছে আসলে আমার মার্কেট ওরিয়েন্টেড হবে কিনা, বা মার্কেট আমি ওইটা আসলে আমার কোনো বেনিফিট আসবে কিনা এখান থেকে, বা আমি সেই যেই রিকোয়ারমেন্টসগুলো আমি বলতেছি সেই রিকোয়ারমেন্টসগুলো আমি ইমপ্লিমেন্ট করব, তো এগুলো তুমি ফুলফিল করতে পারবা কিনা। তো এই সব বিষয়গুলো মিলে হচ্ছে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস এটাকে বলতে পারি। ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ফিজিবল, মানে তোমার এই সফটওয়্যারটা ফিজিবল বা প্রজেক্ট আইডিয়াটা ফিজিবল কিনা, এটাই হচ্ছে বেসিক্যালি ফিজিবিলিটি অ্যানালাইসিস। আচ্ছা, সো ইট ইজ দ্য প্রিলিমিনারি ইভ্যালুয়েশন ফর দ্য পারপোজ অফ দ্য ডিটারমাইনিং হোয়েদার দ্য প্রজেক্ট আইডিয়া ইজ ওর্থ অফ দ্য ইনভেস্টমেন্ট। তার মানে কি, দেখো আমরা ইনভেস্টমেন্টের কথা এখানে আসলো কেন? তো আর তুমি যে প্রজেক্টটা অবশ্যই যখন আমরা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন কোনো একটা প্রজেক্ট করব, বা আমরা বিজনেস পার্সপেক্টিভে একটা প্রজেক্ট করব, তো অবশ্যই এটাতে আমরা ভাববো যে আমরা ইনভেস্ট যেটা করব সেটার বিপরীতে আমরা অবশ্যই কিছু মানে আমরা রিটার্ন মানে পেতে চাবো। এটাতে যদি আমার ধরো 1 লাখ টাকা তুমি ইনভেস্ট করো, তুমি যদি এটা থেকে সেই একটা মুনাফা, বা হচ্ছে তুমি যদি জাস্ট তুমি লস দিয়ে প্রজেক্টটা যদি কোনো সেল করো, বা হচ্ছে তোমার এই প্রজেক্টটাতে তেমন লাভ না হয়, তো সেটা আসলে তোমার আসলে এটা ওর্থ অফ দ্য ইনভেস্টমেন্ট হবে না। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের কোন মেইন জিনিসগুলো, কি টেকওয়েজ কী আছে আমাদের ফিজিবিলিটি অ্যানালাইসিসে? তো মেইন ফ্যাক্টরস আর কি বেসিক্যালি। তো মেইন ফ্যাক্টরসগুলো হচ্ছে যে আমার এখানে ইকোনমিক, আমি অলরেডি ইকোনমিকের যে জিনিসটা বললাম। তারপর টেকনিক্যাল, তো টেকনিক্যাল কী ধরনের হইতে পারে? যেমন ধরো যে তোমার এখন চিন্তা করবা যে হচ্ছে যে এখানে আমাদের যে টেকনিক্যাল বিষয়টা, যেমন আমার একটা প্রজেক্ট বা ইমপ্লিমেন্ট করতে, বা সফটওয়্যার ইমপ্লিমেন্ট বা সিস্টেম যেটাই আমরা বলি, তো এটা ডিজাইন করতে যদি আমাদের এরকম কনফিগারেশনের কোনো পিসি লাগে, বা কনফিগারেশনের আমার এসএসডি লাগতেছে, বা আমার কোনো হচ্ছে হার্ড ডিস্ক লাগতেছে, বা আমার যেই ইমপ্লিমেন্টেশনগুলো লাগবে, মানে টেকনিক্যাল যে জিনিসপত্র যতগুলোই লাগবে সেগুলো হচ্ছে আমরা টেকনিক্যাল বলতেছি। তারপর লিগাল। আচ্ছা, লিগাল বিষয় আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখো এক এক দেশের পার্সপেক্টিভে লিগ্যালিটি, বা হচ্ছে যে এক এক দেশের সিস্টেম অনুযায়ী আমরা লিগাল, আনলিগাল, ইললিগাল এইসব বিষয়গুলো বলি। ঠিক আছে। তো এখন ধরো তুমি একটা সফটওয়্যার বানাচ্ছ, যেটা হচ্ছে হইতে পারে যে এরকম, ধরো তুমি সফটওয়্যার বানাচ্ছ হচ্ছে কি বলবো, এটা জুয়া খেলা ওরিয়েন্টেড সফটওয়্যার, বা হচ্ছে যেটাতে ধরো এরকম হচ্ছে আমরা মানে খেলতে পারি, জুয়া খেলতে পারি। তো সেই ধরনের সফটওয়্যারগুলো যদি হয় কখনো, তো এটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা ইললিগাল, বাট যেই সব দেশে বৈধ এটা, সেই সব দেশে আবার এটা লিগাল। তো তোমাকে এটা চিন্তা করতে হবে, তুমি যেই দেশে সফটওয়্যারটা ডিপ্লয় করবা, তো সেই দেশের লিগ্যালিটি অ্যান্ড যেই জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলো তোমাকে আইন নিয়ম কানুন আর কি মেনে চলতে হবে। আচ্ছা, অ্যান্ড শিডিউলিং টু ডিটারমাইন হোয়েদার এ প্রজেক্ট ক্যান সাকসিড। আচ্ছা, তোমার অবশ্যই একটা শিডিউলিং থাকতে হবে, যে তুমি ধরো যে এক বছরে যদি একটা সফটওয়্যার তৈরি শেষ করতে চাও, তো ফার্স্ট উইক, ফার্স্ট মান্থ, সেকেন্ড উইক, সেকেন্ড মান্থ, বা এই ধরনের যে শিডিউলিংগুলো থাকে, যে তুমি এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবো, তো সেই জিনিসগুলো হইতে পারে আমাদের শিডিউলিং। ঠিক আছে। আচ্ছা, এখন তারপর থাকতে পারে যে হোয়েদার এ প্রজেক্ট ইজ ফিজিবল অর নট ক্যান ডিপেন্ডেন্ট অন দ্য প্রজেক্টস কস্ট অ্যান্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তো হুইচ মাইট ইনক্লুড রেভিনিউ ফ্রম আদার্স। সো এই ধরনের যে জিনিসগুলো আছে, তো আমরা এটাকে বলতে পারি কি টেকওয়েজ। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে 6 টেস্ট ফর ফিজিবিলিটি। তো আমাদের 6টা টেস্ট আছে ফিজিবিলিটি স্টাডি করার জন্য। তো ফার্স্টে অপারেশনাল ফিজিবিলিটি, আমরা যে কথাটা আগেই বলছি যে এ মেজার্স হাউ ওয়েল এ সলিউশন মিটস দ্য সিস্টেম রিকোয়ারমেন্টস। তো তুমি যেই সব রিকোয়ারমেন্টস বা যেই জিনিসগুলো আসলে করতে চাচ্ছ, যে তোমার সফটওয়্যার এই কাজ করবে, তোমার সফটওয়্যার এইসব জিনিস হচ্ছে, ধরো একটা ইউনিভার্সিটির সফটওয়্যার বানাইলে তোমার সফটওয়্যার হচ্ছে যে টিচারের ইনফরমেশন রাখবে, স্টুডেন্টের ইনফরমেশন রাখবে, বা টোটাল একটা ইউনিভার্সিটির সফটওয়্যার হবে আর কি। তো তোমার ওই সফটওয়্যারটা যদি ওই ধরনের কাজ মানে ফাইনালি রিকোয়ারমেন্টস ফুলফিল না করে, তো তখনই হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে আসলে তোমার রিকোয়ারমেন্টসটা ফুলফিল হয়নি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অপারেশনাল ফিজিবিলিটি। তারপর হচ্ছে যে কালচারাল আর পলিটিক্যাল ফিজিবিলিটি। তো এই জিনিসটা কি? এ মেজার হাউ ওয়েল এ সলিউশন উইল বি অ্যাকসেপ্টেড ইন অ্যান অর্গানাইজেশন অর ক্লাইমেট। তো ধরো যে হচ্ছে যে তোমার এই সফটওয়্যারটা আসলে হচ্ছে যে কালচারালি মিট করতেছে কিনা, বা যেই তুমি হচ্ছে মানে তুমি যেই দেশের পার্সপেক্টিভে বা যে কালচারে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে কাউকেই যত তোমার এই সফটওয়্যারটা হচ্ছে মানে কারো উপরই যাতে কোনো না নিয়ে আসে ব্যাড ইফেক্ট। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কালচারাল ফিজিবিলিটি। ঠিক আছে।
টেকনিক্যাল ফিজিবিলিটি। তো এই মেজার অফ দ্য প্র্যাকটিক্যালি অফ এ টেকনিক্যাল সলিউশন অ্যান্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ টেকনিক্যাল রিসোর্সেস অ্যান্ড এক্সপার্টাইজ। তো ধরো যে আমার এখন কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে হায়ার করতে হবে যে তোমার সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করার জন্য, তো তখন আমরা এই জিনিসটা হচ্ছে বলতে পারি যে এটা টেকনিক্যাল ফিজিবিলিটি, ঠিক আছে। তারপর শিডিউল ফিজিবিলিটি, তো এ মেজার অফ হাউ রিজনেবল দ্য প্রজেক্ট টাইমেবল ইজ। তো হচ্ছে যে দেখো তোমার যে তুমি যে টাইমিংটা বলতেছো যে তুমি এই সময়ের মধ্যে তোমার প্রজেক্টটা শেষ করবা, তো সেই টাইমিংটা বা শিডিউলিংটা আসলে তুমি ঠিকভাবে মানে ইমপ্লিমেন্ট করতে পারতেছো কিনা। তারপর ইকোনমিক ফিজিবিলিটি, এ মেজার অফ দ্য কস্ট ইফেক্টিভনেস অফ এ প্রজেক্ট অফ সলিউশন। তার মানে যে তোমরা ফার্স্টে আমরা যে কথা বলছি যে তোমার এইটা ওর্থ অফ ইনভেস্টমেন্ট হবে কিনা সফটওয়্যারটা, তো এইটাই হচ্ছে বেসিক্যালি ইকোনমিক ফিজিবিলিটি। আর লিগাল ফিজিবিলিটি আমরা অলরেডি শুনছি যে এ মেজার অফ হাউ ওয়েল এ সলিউশন ক্যান বি ইমপ্লিমেন্টেড উইদিন এক্সিস্টিং লিগাল অর কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস, যেই সব লিগ্যালিটি বা যেই দেশের পার্সপেক্টিভে যেই সব লিগাল জিনিস তোমাকে মানতে হবে সেইগুলা আসলে ফুলফিল করেই একটা সফটওয়্যার ডেভেলপ করতে হবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের টোটাল 6 টেস্ট। আচ্ছা, এখন তো ইম্পর্টেন্স অফ ফিজিবিলিটি স্টাডি, তাহলে আমাদের এটার ইম্পর্টেন্সটা কী? তো এইটার হচ্ছে বেসিক্যালি কিছু বেনিফিট আমাদের আছে, সেটা হচ্ছে যে ইমপ্রুভস প্রজেক্ট টিমস ফোকাস। তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট যে আমাদের যে ধরো যে আমরা যে একটা প্রজেক্ট টিম থাকবে বা একটা তোমার টোটাল যে টিম থাকবে তাদের হচ্ছে যে তারা হচ্ছে যখন আমরা শিডিউলিং করি কোনো একটা সফটওয়্যার বা তাদের একটা আসলে ফোকাস থাকে যে আমাদের এইভাবে 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 আগাতে হবে, ঠিক আছে। তো এই টোটাল জিনিসগুলো মিলে আমাদের এই শিডিউলিং ফিজিবিলিটি স্টাডিটা আমরা যখন করি তো আমাদের সবারই একটা আসলে ফোকাসটা ঠিক থাকতে হয়। অ্যান্ড আইডেন্টিফাইজ নিউ অপরচুনিটিস, এবং আমরা কিছু কিছু নতুন অপরচুনিটিসের মাধ্যমে খুঁজে পাবো। অ্যান্ড প্রোভাইডস ভ্যালুয়েবল ইনফরমেশন ফর গো আর নো গো ইন ডিসিশন। যখন তুমি ফিজিবিলিটি স্টাডি করবা তখন তুমি বুঝতে পারবা যে আমার কী কী করা যাবে, কী কী করা যাবে না, এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। আইডেন্টিফাইজ এ ভ্যালিড রিজন টু আন্ডারটেক দ্য প্রজেক্ট। তো তোমাকে একটা অবশ্যই মানে ভ্যালিড রিজন খুঁজে বের করতে হবে যে তোমার এই প্রজেক্টটা আসলে কোন কাজে লাগতেছে, বা তোমাকে অবশ্যই এটা আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড ইনহ্যান্সেস দ্য সাকসেস রেট বাই ইভালুয়েটিং মাল্টিপল প্যারামিটার্স, ঠিক আছে। তো তোমার হচ্ছে বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের প্যারামিটারের মাধ্যমে আমরা সাকসেস রেটটা যে আমার প্রজেক্টে এত% সাকসেসফুল বা আমরা এই ধরনের জিনিসটাও তুমি ইভ্যালুয়েশন করতে পারবা। অ্যান্ড এইডস ডিসিশন মেকিং অন দ্য প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের ফিজিবিলিটি স্টাডির আর কি ইম্পর্টেন্স। আচ্ছা, তো এখন আর যেই জিনিসগুলো আমাদের আসলে ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস লাগবে যেগুলো আমরা হয়তো অলরেডি দেখছি, যেমন এসআরএসটা আমরা অলরেডি দেখছি। অ্যান্ড তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি জিনিস যেগুলো এখন ইম্পর্টেন্ট, ডেফিসিয়েন্সি অথবা ল্যাক অফ দ্য কারেন্ট সিস্টেম আপনাকে বের করতে হবে। অ্যান্ড এগ্রিমেন্ট ইজ অ্যারাইভড অ্যাট দ্য রিকোয়ারমেন্টস। তাহলে অ্যান্ড এই তিনটা জিনিসের মধ্যে আমরা অলরেডি এসআরএসটা দেখছি, যেটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সো এই ডকুমেন্টের একটা জিনিস থাকবে আর কি, সেটা আমাদেরকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে। এখন আমরা দেখবো যে ডেফিসিয়েন্সি অথবা ল্যাক। আচ্ছা, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে যে তোমার প্রজেক্ট একটা সিস্টেম বা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবা, তো এইটার জন্য আসলে তোমার কী কী ল্যাকিংস বা ডেফিসিয়েন্সি আছে সেই জিনিসগুলো তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি নেক্সটে যে আসলে কী কী আমাদের স্টেপস থাকতে পারে। তো নোট ডাউন ডেফিসিয়েন্সিস ইন কারেন্ট সিস্টেম ফাউন্ড হোয়াইল প্রিপেয়ারিং এসআরএস ডকুমেন্ট। তুমি যখনই এসআরএস ডকুমেন্ট করবা তখনই তোমাকে ডেফিসিয়েন্সিগুলো যে আমার এই সিস্টেমের এই ডেফিসিয়েন্সি আছে। যেমন আমি যদি নর্মালি চিন্তা করি যে তোমার একটা ধরো তুমি যখন একটা ওয়েব বেস সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে চাবা, তো তোমার অবশ্যই ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড দুই ধরনেরই ডেভেলপার লাগবে। এখন ধরো তোমার কাছে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে দুইজন, যেটা দিয়ে তুমি ফ্রন্ট এন্ডের কাজ করতে পারবে, বাট তোমার কাছে ব্যাক এন্ডের ডেভেলপার এখন নাই। তো তোমাকে কি করতে হবে, অবশ্যই 2-1 ব্যাক এন্ড ডেভেলপারকে হায়ার করতে হবে, ঠিক আছে। তো এইটা হইতে পারে এক ধরনের ডেফিসিয়েন্সি। তারপর ধরো যে তোমার এখন এই সফটওয়্যারটার জন্যে তোমার পিসি কনফিগারেশন বাড়াইতে হবে, তোমার হচ্ছে যে কোনো একটা নতুন একটা মানে টেকনিক্যাল পার্ট বা কিছু একটা কিনতে হচ্ছে বা লাগতেছে, তো এই জিনিসগুলো ডেফিসিয়েন্সি হইতে পারে। হ্যাঁ, মানে তোমার একটা সফটওয়্যার বা সিস্টেম ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে মানে যেই জিনিসগুলোই তোমার ল্যাকিংস আছে, তো সেগুলো হচ্ছে সব মিলা হচ্ছে ডেফিসিয়েন্সি। আচ্ছা, তো এখন সেট গোলস টু রিমুভ ডেফিসিয়েন্সিস। তারপর তোমার এখন স্টেপ কী হবে, তোমার এই ডেফিসিয়েন্সিগুলোকে রিমুভ করার জন্য কিছু হচ্ছে যে গোলস সেট করতে হবে। দেন ক্যালকুলেট গোলস, এই গোলগুলোকে তোমার ক্যালকুলেট করতে হবে। ফাইন্ড অল্টারনেটিভ সলিউশন টু মিট দ্য গোলস। তোমার অবশ্যই এখন সলিউশন, তুমি যখন ডেফিসিয়েন্সিগুলো বের করে ফেলবা তারপর তোমাকে অবশ্যই অল্টারনেটিভ সলিউশন দিতে হবে এই গোলগুলোকে ফুলফিল করার জন্য।
অ্যান্ড দেন ইভালুয়েট ফিজিবিলিটি অফ অল্টারনেটিভ সলিউশন। দেন আবার এই অল্টারনেটিভ সলিউশনেরও ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ধরো তুমি যখন ব্যাক এন্ড ডেভেলপার দুজন হায়ার করবা, তো তুমি এরকম পাচ্ছ যে তাদের ডিমান্ড হচ্ছে, ধরো যে তাদের 1 লাখ করে ডিমান্ড। তো এখন তুমি অল্টারনেটিভ সলিউশন, এখন তোমার কাছে যদি মনে হয় যে আমার তাদের স্যালারিটা আমার এত দেওয়া সম্ভব হচ্ছে না, তুমি একটু কমের মধ্যে তোমার লাগবে, তো তুমি ধরো যে আরেকজনের কাছে আরও 2 জন হায়ার করলা, যাদের মানে হচ্ছে কথা বললা, যাদের হচ্ছে স্যালারি তারা চাচ্ছে 50,000ই তারা মানে করতে পারবে কাজটা। আচ্ছা, তো তুমি কি করবা, তোমার অবশ্যই এখানে ফিজিবল স্টাডিও করতে হবে যে আসলে মানে কাকে নিলে তোমার প্রজেক্টটা, যদি তাকে নিয়ে তোমার প্রজেক্টটা 50,000 যার স্যালারি, তাকে নিয়ে যদি তোমার প্রজেক্টটা ফুলফিল হয়ে যায়, অবশ্যই তুমি তাকে নিবা। তো তারপর ধরো যে তুমি একটা পার্টস কিনবা বা একটা টেকনিক্যাল পার্টস কিনবা, তো তোমার কয়েকটা কোম্পানির মধ্যে ধরো যেই কোম্পানির পার্টসটার দাম একটু কম বাট কাজ প্রায় একই, তো তুমি হয়তো সেইটার দিকে ফোকাস করতে পারো। তো এই জিনিসগুলোকে আমরা বলতে পারি অল্টারনেটিভ সলিউশন, ঠিক আছে। আচ্ছা, র্যাঙ্ক অর্ডার অল্টারনেটিভ অ্যান্ড ডিসকাস উইথ ইউজার, প্রিপেয়ার এ সিস্টেম প্রপোজাল ফর ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। আচ্ছা, এটা হচ্ছে একদম লাস্টের দিকের কাজ, যে তুমি টোটাল সিস্টেমটা যখন তোমার প্রপোজালটা রেডি হয়ে যাবে, তো তখন তোমার একটা ম্যানেজমেন্টাল, তুমি যদি কোনো কোম্পানিতে জব করে থাকো তখন অবশ্যই তোমার একটা ম্যানেজমেন্টাল অ্যাপ্রুভাল লাগবে, বা তুমি যদি একটা নিজেই তুমি হচ্ছে প্রজেক্টটা ডিপ্লয় করতে চাও কোথাও, তাহলে অবশ্যই তোমাকে বাংলাদেশের যেই সফটওয়্যার ফোরামগুলো আছে সেখান থেকে তোমার একটা লিগ্যালিটি পার্সপেক্টিভ নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের গাইডলাইন্স ফর সার্চিং গোলস। তো তোমার আইডেন্টিফাই দ্য ডেফিসিয়েন্সি বাই, তোমার এখন আইডেন্টিফাই করতে গেলে ডেফিসিয়েন্সির জন্য আমরা 3টা জিনিস বা 3টা পয়েন্টকে আমরা মেইন পয়েন্ট বলতে পারি। সো ফার্স্টে হচ্ছে যে মিসিং ফাংশনস। তো মিসিং ফাংশনস জিনিসটা হচ্ছে যে আমাদের যে মেইন ফিচার্সগুলো আমাদের মিসিং, যেমন আমি বলছি যে আমাদের 2 জন হায়ার করতে হবে সফটওয়্যার ডেভেলপার বা ব্যাক এন্ড ডেভেলপার, তো এই জিনিসটা কিন্তু আমাদের মিসিং ফাংশনস। তারপর আমি যদি বলি যে হচ্ছে আমার টেকনিক্যাল পার্ট লাগবে, এইটাও একটা মিসিং ফাংশনস। আচ্ছা, তো এই ধরনের যে মেইন ফিচার্সগুলো আমার মিসিং থাকবে আমার সিস্টেম থেকে, সেগুলোই হচ্ছে আমাদের মিসিং ফাংশনস। তারপর হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, ঠিক আছে। তো আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সটা কি? আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সটা হচ্ছে যে ধরো তোমার যেই সফটওয়্যারটা যেইভাবে কাজ করার কথা সে এইভাবে কাজ করতেছে না, মানে ধরো যে তুমি একটা লগ ইন পেজ বানাইছো, তো এইটার মধ্যে বিভিন্ন ধরনের ইরর আসতেছে, বা তোমার এই কাজটা ঠিকভাবে ইমপ্লিমেন্টেশনটা ঠিক হয়নি, বা কোনো একটা বাগ ছিল বা ইরর ছিল, তো যখনই তোমার এই ধরনের পারফরমেন্সের ল্যাকিং হবে, তো সেইটাকে আমরা বলবো যে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তারপর এক্সেসিভ কস্ট অফ অপারেশন। তারপর তোমার যদি কোনো ক্ষেত্রে কস্ট বেশি হয়ে যায়, বা তোমার যদি তুমি হচ্ছে মানে তোমাকে এখানে চিন্তাই করতে হবে যে আমার ওর্থ অফ ইনভেস্টমেন্ট হবে কিনা। তো তোমার যখনই ওর্থ অফ ইনভেস্টমেন্ট হবে না, তখনই আসলে এটা এক্সেসিভ কস্ট অফ অপারেশনের দিকে চলে যায়। মানে তোমাকে চিন্তা করতে হবে যে আমি কীভাবে বেনিফিশিয়াল হতে পারি, বা আমি সেম কাজ, মানে যেই কাজটা আমার 50,000-এ হয়, আরেকটা যদি আমাকে আরেক জায়গায় যদি আমি 70,000 আমাকে দিতে হয়, মানে আমাকে চিন্তা করতে হবে যেন 50,000-এই হয়ে যায়। মানে আমাকে সবসময় কস্ট ইফেক্টিভটা, মানে মিনিমাম যে কস্টটা, এইটা নিয়ে চিন্তা করতে হবে। বাট এটাও তোমাকে চিন্তা করতে হবে যে পারফরমেন্স যেন ঠিক থাকে। ওকে, তো সেট গোলস অ্যান্ড সাব গোলস টু রিমুভ ডেফিসিয়েন্সি, প্রোভাইড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আচ্ছা, যখন তুমি মিসিং এই ডেফিসিয়েন্সিগুলো 3টা পয়েন্ট দ্বারা বিভক্ত করে ফেলবে, দেন তোমাকে গোল অথবা সাব গোল সেট করতে হবে যে আমার কিভাবে আমি ডেফিসিয়েন্সিগুলোকে দূর করব, ওকে, বা রিমুভ করব। আচ্ছা, তো দেন আমাদের হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গোল। তাহলে এখন আমাদের গোলগুলো আসলে কেমন হবে? তো মাস্ট বি কোয়ান্টিফাইড। তাহলে তোমার এই যে গোলগুলো যেরকম হবে, যে মাস্ট বি কোয়ান্টিফাইড অবশ্যই হতে হবে, অ্যান্ড রিলাইজেবল অর রিচেবল উইথ দ্য কনস্ট্রেন্টস অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য সিস্টেম। আচ্ছা, তাহলে দেখো যে আমি যে গোলগুলো সেট করব, যে আমার এই গোলগুলো আমার এইভাবে হচ্ছে আমি ডেফিসিয়েন্সিটা দূর করব, তার জন্য আমার এই রকম গোল আমার করতে হবে। তো সেই গোলগুলো অবশ্যই যাতে তুমি এমনভাবে সেট করবা যাতে তুমি এগুলোকে রিয়েলাইজ করতে পারো, অথবা এই গোল দ্বারাই সেই ডেফিসিয়েন্সিগুলো যাতে আমার রিমুভ হয় সেই ধরনেরই গোল সেট আপ করতে হবে। অ্যান্ড ব্রোক ডাউন ইন্টু সাব গোলস। আচ্ছা, যখন আমরা একটা মেইন গোল সেট আপ করবো, দেন তার আন্ডারে আমরা কিছু সাব গোল সেট আপ করতে পারি। তার মানে একটা যদি মেইন গোল 1 পয়েন্ট হয়, অ্যান্ড আমি তার আন্ডারে 1.1, 1.2, 1.3 এরকম সাব গোল সেট আপ করতে পারি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এগ্রিয়েবল টু অল কনসার্নড। তো আমরা এই ধরনের জিনিসগুলো করতে পারি।
তো ইন জেনারেল গোলস মাস্ট নট অনলি রিমুভ ডেফিসিয়েন্সি, শুধু গোল আমি ডেফিসিয়েন্সি রিমুভ করার জন্যই করতেছি না, বাট অলসো গিভ এ সিস্টেম হুইচ ইজ সুপারিয়র টু দোজ অফ কম্পিটিটর্স অফ দ্য অর্গানাইজেশন। তো এখন দেখো এই তুমি যে গোলগুলা সেট আপ করবা যে তোমার এই ল্যাকিংস বা ডেফিসিয়েন্সি আছে এগুলো রিমুভ করার জন্যে, বাট শুধু তুমি কিন্তু গোলগুলা সেট আপ শুধু রিমুভ করার জন্যই, ডেফিসিয়েন্সি রিমুভ করার জন্যই করবা না, তোমার কম্পিটিটর যারা আছে, ধরো তুমি এই সফটওয়্যার যদি তুমি যেই টাইপের সফটওয়্যার বা সিস্টেম ডিজাইন করতে যাচ্ছ এইটা যদি মার্কেটে অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে থাকে, তো তার বিপরীতে বা তার সাথে কম্পিট করার জন্য তোমার কী ধরনের সুযোগ সুবিধা তুমি দিচ্ছ সেটা তোমাকে অবশ্যই মানে এইটা তোমাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে বা তোমাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে একটা কেস স্টাডি দেখি যেটা হচ্ছে যে আমাদের যে আমরা কীভাবে ডেফিসিয়েন্সিগুলোকে আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড কীভাবে আমরা বিভিন্ন গোল অথবা সাব গোলের মাধ্যমে সেই ডেফিসিয়েন্সিগুলোকে দূর করতে পারি, রিমুভ করতে পারি, ঠিক আছে? তো আমরা যদি একটা নর্মালি চিন্তা করি যে হোস্টেল ইনফরমেশন সিস্টেম একটা সিস্টেম আমরা ডিজাইন করব, অথবা ধরতে পারি যে ম্যাস ইনফরমেশন সিস্টেম, যে আমরা বিভিন্ন ধরনের, আমরা তো সবাই হোস্টেলে বা কোথাও থাকি, তো এই জিনিসগুলো আসলে, তো এখন ধরো এখানে মিসিং ফাংশনস আমরা যেটা ধরতে পারি, ধরো হচ্ছে আমাদের একটা যখন হোস্টেল ইনফরমেশন সিস্টেমের কথা চিন্তা করবা, তো এখানে ধরো তোমার হোস্টেলের অবশ্যই অনেক ধরনের তোমাদের খাবার দাবার জিনিস বা অনেক ধরনের জিনিসই লাগে, তো এই জন্য আমরা একটা কোনো স্টোরকে আমরা এখানে এই সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা স্টোরের সাথে আমাদের হোস্টেলের কানেকশন। তো হোস্টেলকে আমরা বেসিক্যালি অ্যাডমিন বলতে পারি যে হোস্টেলের কোনো একটা অ্যাডমিন আছে। আচ্ছা, তো এখন ধরো যে স্টোর রিকোয়ারমেন্ট নট ফরকাস্ট, এখন স্টোর রিকোয়ারমেন্ট নট ফরকাস্ট কথাটার মানে ধরো যে তুমি ধরো যে সবসময় কোনো কিছু অনেক কিছু মজুদ, তুমি হয়তো চাল ডাল এই ধরনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, তো তুমি এগুলো ধরো যে মজুদ করে রাখতে পারো বা মজুদ হয়তো করো, তো এইখানে তোমার যে স্টোর রিকোয়ারমেন্টসটা এইটা হয়তো মানে তোমার ফরকাস্ট তুমি করে রাখো না যে তোমার এই ধরনের স্টোর রিকোয়ারমেন্টস দরকার, সেটা হয়তো তুমি ঠিকভাবে ফরকাস্ট করতেছো না, মানে তোমার স্টোরে হচ্ছে আর ধরো যে তোমার 2 বস্তা চাল, 1 বস্তা ডাল বা হচ্ছে তেল 10 লিটার, তো এই ধরনের জিনিসগুলো হইলেই তোমার 1 দিন বা 2 দিন চলে যায় বা এই ধরনের থাকে তোমার স্টোরে, বাট তুমি হচ্ছে এর চাইতে তুমি আসলে বেশিও রাখতে পারো বা কমও রাখতে পারো, তুমি এই জিনিসগুলো ঠিকভাবে ফরকাস্ট করতেছো কিনা এইগুলো হইতে পারে মিসিং ফাংশনস। তারপর পারচেস নট কম্বাইন্ড, এখন তুমি ধরো যে তুমি যেই দোকান থেকে পারচেস করতেছো, তো সেইটা তুমি আসলে ঠিকভাবে সেই জিনিসগুলার যে আমাদের লিস্ট বা আমি যে এইটা কিনতেছি, আমার এইটা দরকার, মানে তুমি সব কিছু ঠিকভাবে কোনো প্ল্যান করতেছো না। আচ্ছা, এখন আমি তোমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরো আমাদের মনে হয় অনেকে সুপার হোস্টেল ঢাকায় কয়েকটা শাখা আছে, যদি কেউ থেকে থাকো আর কি, তো সুপার হোস্টেলের ক্ষেত্রে তুমি গিয়ে দেখবা যে তারা হচ্ছে তোমার আচ্ছা, তো আমরা বেসিক্যালি দেখতেছিলাম যে আসলে ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকোয়েন্টলি আপডেটেড, যদি ধরো যে তোমার যে ডেইলি রেটটা তুমি ক্যালকুলেট করতেছো যে আমার ডেইলি হচ্ছে, তো ধরো আমি যেটা বলতেছিলাম যে তুমি যখন এই হোস্টেলগুলোতে যাবা তখন দেখবা যে তাদের একটা প্ল্যান থাকে 7,500 বা 8,000 টাকার একটা প্ল্যান থাকে যে তুমি আসলে এই টাকা দিয়ে 1 মাস তুমি চালাইতে পারবা। তো বিষয়টা এরকম যে তোমার তার আগে থেকে প্ল্যান করতেছে, তো তার মানে তোমাকেও একটা প্ল্যান করতে হবে। দেখো তাদের এই যে আমি যেটা বলছি যে মেনু নট প্ল্যান্ড ফর ব্যালেন্স নিউট্রিশন অ্যান্ড লো কস্ট, তো তুমি যদি মেনুও প্ল্যান করে না রাখো যে তোমার এই টোটাল 1 মাসে এই বেলায় মুরগি, এই বেলায় মাছ, এই বেলায় ডিম এইভাবে যাবে, তো দেখো তুমি যখন ওই সুপার হোস্টেলগুলোতে যাবা অবশ্যই তাদের একটা প্ল্যান ব্যালেন্স থাকে, মানে তোমার একটা খাবারের একটা প্ল্যান থাকে, তো তুমি এই কাজগুলো করতে পারবা, তোমার টোটালি হয়তো 10,000 টাকা দিলে মান্থলি তুমি প্যাকেজ একটা পাবা। তো তারা দেখো আগে থেকে প্ল্যান করে রাখছে, তার মানে তাদের আসলে এই জিনিসগুলো কিন্তু অনেক মানে সাজানো বিষয়। তো তোমাকেও যাতে তোমার এইসব জিনিসগুলো সাজানো যদি না থাকে তখন কিন্তু এইগুলোকে আমরা বলতে পারি তোমার একটা এই হোস্টেল ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে মিসিং ফাংশনস, ঠিক আছে? আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সটা কীরকম হতে পারে দেখো, যে বিলিং নট অ্যাকুরেট অ্যান্ড র্যাপিড, তো তুমি ধরো যে একটা বিলিং করতেছো যে স্টুডেন্টদেরকে দিচ্ছ যে তোমার এই মাসে এত টাকা বিল আসতেছে, ধরো যে তুমি প্রত্যেক মাসে আলাদা আলাদা মাসে তোমার কখনো এই মাসে বলতেছো তাকে 7,000 টাকা, পরের মাসে আসলো 8,000, পরের মাসে আসলো 10,000, তো এইটা তো আসলে তার জন্য একটা বার্ডেন হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে মানে তোমার আসলে একটা প্রত্যেক মাসের জন্য একটা ফিক্সড বাজেট তোমার রাখা উচিত। ওকে, তারপর স্টুডেন্টস বিল নট রেকর্ডেড, তার মানে স্টুডেন্টের যে বিলটা আছে তো এটা যদি তুমি প্রপারলি রেকর্ড করতেছো না বা রাখতেছো না,
পেমেন্টস টু ভেন্ডর্স নট স্পিডি। এখন দেখো তুমি যে দোকানের কাছে ক্রয় করতেছো, তুমি সব যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটা দোকান বা শপ থেকে কিনতেছো, তো সেই জিনিসগুলো যেটা হচ্ছে যে তুমি তাদেরকে পেমেন্ট ধরো যে বলতেছো যে আমি তোমাদেরকে পেমেন্ট করব হচ্ছে 5 দিন পর, বাট তুমি সেই পেমেন্টটা করলে 1 মাস পর, তো তাহলে তার সাথে যেটা হবে তোমার একটা আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ক্রিয়েট হবে, ঠিক আছে। লার্জ ভেরিয়েশন ইন মেস বিলস এভরি মান্থ। তো আমি যেটা আগেই বললাম যে কখনো যদি তোমার যে মেসে যারা থাকে, যে স্টুডেন্টরা, তো তাদের বিল যদি কোনো মাসে 7,000 হয়, কোনো মাসে 8,000 হয়, কোনো মাসে তারপরে মাসে আরও বেড়ে গেছে 9,000 10,000, তো তখন তার মধ্যে একটা আনস্যাটিসফ্যাক্টরি জিনিস ক্রিয়েট করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার সিস্টেমের ক্ষেত্রে একটা আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দাঁড়াবে। এখন এক্সেসিভ কস্ট অফ অপারেশনস। তো এখন হাই অপারেশনাল কস্টকে আমরা এক্সেসিভ কস্ট অফ অপারেশন বলতে পারি, ঠিক আছে। আনপেইড অ্যান্ড লং আউটস্ট্যান্ডিং বিলস ফ্রম স্টুডেন্টস। এই জিনিসটা হচ্ছে যে আমরা আনপেইড অ্যান্ড লং আউটস্ট্যান্ডিং বিলস ফ্রম স্টুডেন্টস, তো এইটা আসলে কি? তো এইটা হচ্ছে বেসিক্যালি যে তোমার যে বিলটা তুমি দিচ্ছ, তো এই বিলটা হচ্ছে তোমার স্টুডেন্টের, আমি যেটা বললাম যে এক্সেসিভ কস্ট হয়ে গেছে, তার জন্য বিয়ার করা পসিবল হচ্ছে না। তুমি বলতেছো তাকে যে তোমার এই মাসে 8,000 আসছে, বাট তার আগের মাসে হয়তো তার 6,000 ছিল, তুমি এই মাসে বলতেছো 10,000 হয়েছে, তো তার জন্য আসলে এটা এক্সেসিভ কস্ট হয়ে যাবে। এক্সট্রাস অ্যান্ড ডিসকাউন্টস নট রিফ্লেক্টেড ইন স্টোর্স ইস্যুস ফ্রিকোয়েন্ট স্মল পারচেস অ্যাট হাই কস্ট, হাই ট্রান্সপোর্ট কস্ট ডিউ নট কনসিডারিং স্টোর্স রিকোয়ারমেন্টস। তো এই সব জিনিসগুলো হইতে পারে তোমার এক্সেসিভ কস্ট অফ অপারেশনস, ঠিক আছে। এখন তুমি যদি এখন গোল সেট আপ করো, দেখো তোমার এখন গোল সেট আপ করতে হবে ডেফিসিয়েন্সিগুলোকে দূর করার জন্য। তো এখন ফার্স্টে তুমি যেটা মেইন গোলগুলো সেট আপ করতে পারো যে সেন্ড বিল টু স্টুডেন্টস উইদিন 5 days অফ দ্য এন্ড অফ দ্য মান্থ। তো তুমি হচ্ছে স্টুডেন্টকে 5 দিনের মধ্যে, তোমার মান্থ শেষের 5 দিনের মধ্যেই তাদেরকে বিলটা ধরাই দিবা যে তোমার এত এত বিল আসছে এই মাসে। তো এইটা হইতে পারে একটা আমাদের গোল। তারপর কন্ট্রোল ইনভেন্টরি অফ আইটেমস ইন স্টোর্স অ্যান্ড ইস্যুস টু কুকস টু ব্রিং ডাউন মেস বিলস বাই 10%। তো তোমার এই সব জিনিসগুলো যদি আমি 10%-এর কমায় নিয়ে আসতে পারি, তাহলে এই জিনিসটা খুবই বেটার। ব্যালেন্স মেনু টু মিট নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস। অ্যান্ড তুমি যদি মেনুটা ব্যালেন্স করতে পারো, বা আমরা আগে থেকে মেনুটা প্ল্যান করা থাকে, তো এটা খুবই আসলে ইফেক্টিভ। অ্যান্ড কস্ট অফ নিউ মেনু নট টু এক্সিড কারেন্ট কস্ট। অ্যান্ড কখনোই যেন চিন্তা করবা যে এই মাসে যদি তাদের বিল 7,000 আসে, পরের মাসেও যেন 7,000-এর বেশি যদি হয়, হয়তো 7,100 200 এরকম আসতে পারে, বাট এমন না যে 2-3,000 1,000 টাকা বেশি আসলে সেটা তার জন্য ব্যাড সাইড ইফেক্ট পড়ে যাবে। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে যে আমাদের সাবগুলো যদি আমরা ডিভাইড করি, তো আইটেমাইজ বিলস শোয়িং এক্সট্রাস অ্যান্ড রিবেটস উইথ ডেটস। তো এইটা আসলে কি ঘটতে পারে যে তোমার বিলটা যে ক্যালকুলেট করতেছো, তো এইটাকে আমরা আইটেম ওয়াইজ শো করতে পারি। অ্যান্ড এনশিওর লেস দেন 5% অফ বিলস ফ্রম এ মান্থ। তো এগুলো কিন্তু দেখো সব হচ্ছে সাব গোল। তাহলে আমরা যদি ধরি যে আমাদের হচ্ছে মেইন গোল হচ্ছে M1, তাহলে M1-এর আন্ডারে আমরা বলতে পারি যে আমাদের সাব গোল 1.1, 1.2, 1.3, 1.4 এই জিনিসগুলো হচ্ছে আমাদের সাব গোল পড়বে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমরা এইভাবে সাব গোলে ডিভাইড করতে পারি মেইন গোলকে। সেমভাবে আমরা মেইন গোল 2কে আমরা এইভাবে করতে পারি, সাব গোলে ডিভাইড করতে পারি। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যখন একটা মেইন গোল সেট আপ করা, তার আন্ডারে অনেক সাব গোল থাকতে পারে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমাদের ডেফিসিয়েন্সিগুলো দূর করতে হবে। কেমনে দূর করবা এটা সাব গোলে লিখবা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে অল্টারনেটিভ সলিউশন। আমি যেটা বলছি যে অল্টারনেটিভ সলিউশন যদি তোমার লাগে এই গোলগুলা বা সাব গোলগুলা দূর করার জন্য, ডেফিসিয়েন্সিগুলো দূর করার জন্য যদি অল্টারনেটিভ সলিউশন লাগে, তো সেই জিনিসটাও তুমি এইভাবে লিখতে পারো। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে তারপর কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যে তোমার কীরকম কস্ট আর কীরকম বেনিফিট আসতেছে। তো নিডেড টু ফাইন্ড ইকোনমিক ফিজিবিলিটি অফ প্রপোজড সলিউশন, অবজেক্টিভ টু ফাইন্ড ওয়েদার রিটার্নস বাই ইমপ্লিমেন্টিং এ সিস্টেম জাস্টিফাই দ্য কস্ট। তো তুমি যেই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতেছো সেটা আসলে তোমার কস্টটাকে জাস্টিফাই করে কিনা। তো এই জিনিসটা হইতে পারে হচ্ছে তোমার আসলে অবজেক্টিভ। অ্যান্ড ফাউন্ড বাই লিস্টিং অল কস্টস অ্যান্ড বেনিফিটস ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। আচ্ছা, ডিরেক্ট কস্ট কোনটা? দেখো, কস্ট অফ কম্পিউটার, সফটওয়্যার, স্পেস, হিউম্যান রিসোর্স, ম্যাটেরিয়াল, ট্রাভেল, ট্রেনিং, এটসেট্রা। এই জিনিসগুলো হচ্ছে তোমার ডিরেক্ট কস্ট। মানে তুমি আসলে ডিরেক্টলি যেই জিনিসগুলো কোনো টাকার বিনিময়ে হচ্ছে, আমি যেটা আমরা যেটা চিন্তা করি যে কিনতেছি ডিরেক্ট, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট কস্ট। অ্যান্ড ইনডিরেক্ট কস্ট হচ্ছে দেখো তুমি যে টাইমটা স্পেন্ড করলা, তুমি এই সফটওয়্যারটা বা সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য 10 মাস বা 1 বছর শেষ করতেছো, তোমার টাইম স্পেন্ড করতেছো, এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট কস্ট। ওকে, এখন বেনিফিটস। তো বেনিফিটস হচ্ছে যে
কী ধরনের হইতে পারে, ট্যাঞ্জিবল অথবা ইনট্যাঞ্জিবল। তাহলে কস্ট হইতে পারে দুই ধরনের এবং বেনিফিটস হইতে পারে দুই ধরনের, ট্যাঞ্জিবল অথবা ফিজিবল আর ইনট্যাঞ্জিবল। তাহলে ট্যাঞ্জিবল অথবা ফিজিক্যাল কোনটা, যেটা মেজার করতে পারবা। তাহলে মেজার করতে পারবা কিভাবে, মানির মাধ্যমে। তো সেভিং ডিউ টু রিডিউস ইনভেন্টরি, আর্লি কালেকশন অফ আউটস্ট্যান্ডিং পেমেন্টস, রিডিউসড ওয়েস্টেজেস, ফাস্টার প্রোডাকশন, ইনক্রিজড প্রোডাকশন। তার মানে তুমি এই জিনিসটা হচ্ছে যে তোমার আসলে তুমি কীরকম ধরনের, মানে আমি যদি বলি যে কস্ট বেনিফিটেড হইছো, ধরো তুমি তোমার 1 লাখ টাকা ইনভেস্ট করে তুমি 2-3 লাখ টাকা প্রফিট করতে পারছো বা 1 লাখ টাকা প্রফিট করছো। তো এই জিনিসটা আমি ধরতে পারি যে ডিরেক্ট। আচ্ছা, তো ইনডিরেক্ট হচ্ছে ইনক্রিজড ওয়ার্ক ডান উইথ দ্য সেম হিউম্যান রিসোর্স। অ্যান্ড ইনট্যাঞ্জিবলটা কি, ইনট্যাঞ্জিবলটা বলতেছে তার তোমার প্রোডাক্ট ইউজ করে যদি কাস্টমার স্যাটিসফাইড হয় বা সে তোমার প্রোডাক্টটা বলে যে ভালো, তো সে আরও 10 জনকে বলতেছে যে তুমি এই প্রোডাক্ট ইউজ করতে পারো অন্যগুলার মানে বিপরীতে। তো এই জিনিসটা তোমার ভালো, তো এই জিনিসটা হচ্ছে তার মানে তোমার পারফরমেন্স, তার মানে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সটাই হচ্ছে তোমার ইনট্যাঞ্জিবল benefits. তো better service to customers, superior product quality, accurate, reliable, timely and up-to-date strategic, tactical and operational information to management. তো এই টোটাল জিনিসগুলো হইতে পারে আমাদের বেনিফিট, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা এখন একটা প্র্যাকটিস দেখতে পারি। তো এই প্র্যাকটিসটা করলে মোটামুটি আমরা আসলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।